সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোনো রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না। এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে আমি বুঝি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার এই কান্না দেখে আপনাদের চোখে পানি এসেছে। আমি বুঝি একটি মানুষ, একটি আপনজন বুকের মাঝ থেকে যখন চলে যায়, আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনোদিন ফিল করবেন না। সড়ককে মানে দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপরে নির্ভর করে। প্রতিটা সেমিনারে আমাকে এই কথাটি বলেছে যে সরকার এবং রাজনীতিকবৃন্দ যারা আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করছে সড়ক দুর্ঘটনা রোধ করা। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গেও যোগাযোগ করতে। তার কারণ হলো গিয়ে যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধিতা করে। তো যে কারণের জন্য আমরা চেষ্টা করেছি, সবসময় বলার চেষ্টা করেছি, এইটা হলো জাতীয় ইস্যু, মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে, আপনারা অন্তত এই জায়গাটা অন্তত এক হন। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে, সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি না। আমি সবসময় চেষ্টা করেছি, অথচ অদ্ভুত ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। যখন আওয়ামী লীগ থেকেছে আমাকে বলেছে আমি জামাতের লোক, আমি বিএনপির লোক। আবার যখন বিএনপি থেকেছে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি নাকি আওয়ামী লীগের লোক। এই ট্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজটা আমরা যেটা চেয়েছি সেইটা কিন্তু আমরা কোনোদিনই করতে পারি না। এবং গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, ওই ডরে কিন্তু আমি কোনো রাজনীতিক মানে সরকারের লোক ছাড়া কোনো রাজনৈতিক নেতার কাছে কিন্তু আমি যেতে পারিনি, শুধু একটা ভয়ে যে আমাকে ট্যাগ লাগিয়ে দেবে। আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার শেষ, আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই শেষ। এই ভয়ও কিন্তু আমি এই 15 বছর কিন্তু আমি কারো কাছে আমি যেতে পারিনি। আজকে কিন্তু আমি সকলকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, প্রত্যেকটা দলের মানুষকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার কারণ হলো কি, যেটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি যেটি শিখেছি সেটি হলো যে সরকার এবং বিরোধী দল, রাজনীতিকবৃন্দ, তাদের ইচ্ছা যদি না হয়, আমি যতই চাই না কেন, এটি কিন্তু পূরণ হবে না। এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে 54 বছর হতে যাচ্ছে স্বাধীনতা, আর আমি কিন্তু 32 বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি। স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র বোধহয় 24 বছর আমরা পাকিস্তানের মানে আন্ডারে ছিলাম, কিন্তু 24 বছরে দেশ স্বাধীন হয়েছে, 32 বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই। তো আজকের যে সময় এসেছে, আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি, এইখানেও কিন্তু আমি দেখছি না, আমি দেখছি না। আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোনো রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না। এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে আমি বুঝি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার এই কান্না দেখে আপনাদের চোখে পানি এসেছে। আমি বুঝি একটি মানুষ, একটি আপনজন বুকের মাঝ থেকে যখন চলে যায়, আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনোদিন ফিল করবেন না। আনোয়ার হোসেন মঞ্জু যখন ছিলেন, সড়ক মন্ত্রী যখন ছিলেন, তখন আমি বলেছিলাম আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন। আমি আজকেও কিন্তু বলতে চাই, যে সমস্ত উপদেষ্টারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতিবিদ,
তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের যদি আমার এই অবস্থা হতো, আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারতেন। আমি যেভাবে এটাকে অন করি, আপনারা সেটাকে কিন্তু সেভাবে অন করতেন। তা আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদেরকে। আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যেটি আমি শিখেছি, যে আসুন, এখনও সময় আছে। এখনও আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছুর পরেও কিন্তু এখনও কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে। কিন্তু এই 3 মাস 3.5 মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি, কারণ এখানে কোনো কাজ হচ্ছে না। যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ হচ্ছে না, সেই নিয়ম এখানে পালিত হচ্ছে না। তা আমি আজকে আপনাদের কাছে চাই, আন্তরিকতার সঙ্গে চাই, শুধু মুখে এখানে কথা বলে যাবেন না, অন্তর থেকে বলতে হবে। অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য। ইলিয়াস কাঞ্চনের জন্য নয়, আমি আমার জন্য চাই না। আমি চাই এই সড়কের মানুষের মৃত্যুর হাত থেকে, পঙ্গুত্বের হাত থেকে মানুষগুলোকে আমি বাঁচাতে চাই। আপনারা সহযোগী হন আমার, আপনারা একত্রিত হন। যে লাস্টে যেটি দেখানো হয়েছিল, যে হাতগুলোকে একত্রিত করুন, এটাকে শক্তিশালী করুন। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে, এই সড়কের নরক থেকে এই মানুষগুলোকে আমরা যেন বাঁচাতে পারি। আপনারা সকলেই ভালো থাকুন। আপনারা যারা এখানে এসেছেন, আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, নিরাপদ সড়ক সাইড প্রতিষ্ঠাতা, রূপালী পর্দার এক সময়ের সুপারস্টার জনাব ইলিয়াস কাঞ্চন, মঞ্চ উপস্থিত সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব গোলাম মাওলা রনি, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মঞ্চে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সভাপতি, টেকসোর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, মঞ্চে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব জনাব কাদের মনি চৌধুরী, নিরাপদ সড়ক সাইড সহ সভাপতি জনাব লিটন এরশাদ মহাসচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জনাব ইলিয়াস কাঞ্চন ভাইয়ের বক্তব্য শুনছিলাম। স্বজন হারানোর বেদনা শুধু স্বজন হারানোরা বুঝতে পারেন। আমরা বাইরে থেকে যারা আপন স্বজনকে হারাইনি, তাদের বুঝতে একটু কষ্ট হবে। এক সময়কার রূপালী পর্দার সুপারস্টার জনাব ইলিয়াস কাঞ্চন এবং রাজপথের ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক চায়ের ইলিয়াস কাঞ্চনের মধ্যে আপনাদেরকে যদি আমি বলি যে কাকে আপনি বেশি নাম্বার দেবেন, আমাকে যদি প্রশ্ন করেন, সুপারস্টার হিসাবে ইলিয়াস কাঞ্চনকে যদি আমি 90 দেই, তাহলে নিরাপদ সড়ক চায়ের ইলিয়াস কাঞ্চনকে আমি 100 নাম্বার দেব, 100-র মধ্যে। বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন এই নিরাপদ সড়ক চাই। আপনারা শুনেছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং তাদের বক্তব্যের, কাঞ্চন ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে শুনেছেন যে 1993 সালে যখন জাহানারা কাঞ্চনকে হারিয়ে তার অবুঝ দুটি সন্তানকে নিয়ে তিনি নিরাপদ সড়ক চায়ের জন্য রাস্তায় নেমেছিলেন, সেই দিনকার কথা যদি আমরা একটু স্মরণ করি আর আজকের বাস্তবতা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে বুঝব। আর তার আগের ইলিয়াস কাঞ্চনকে চিন্তা করলেই আপনারা নাম্বারিংটা সহজ হবে। ইলিয়াস কাঞ্চনকে একসময় দেশের মানুষ স্বপ্নের নায়ক মনে করতেন, কিন্তু এটি যারা এই সমাজের রঙিন স্বপ্ন দেখতেন তাদের কাছে তিনি স্বপ্নের নায়ক ছিলেন। কিন্তু যারা স্বজন হারানো যেসব ব্যক্তিত্ব ছিলেন, স্বজন হারানো যে মানুষ ছিলেন,
তাদেরকে তারা ইলিয়াস কাঞ্চনকে যেভাবে দেখেন, যে আমি একটি উদাহরণ দেই বক্তব্য দিতে গেলে কখনো কখনো, যে বাস্তবতা নাকি বাস্তবতা দিয়ে উপলব্ধি করতে হয়, এটি মানে থিওরিক্যাল উপলব্ধি করা যায় না। যেমন স্বজন হারানোর বেদনার কথা বললাম, আমার এক বড় ভাই ছিলেন এলাকার, 71-এ উনি মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতে ভারতে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে উনি এসে বললো যে আমরা ট্রেনিং করতেছিলাম, 2 দিন ট্রেনিং করেছি, তৃতীয় দিন খাবার নাই কোনো আমাদের সামনে। আমরা তৃতীয় দিন খাবারের জন্য রাস্তায় দাঁড়িয়েছি লাইন দিয়ে। তো আমাদের সামনে খাবার, রুটি এবং ডাল দিচ্ছে, আমার সামনে এসে খাবারটি শেষ হয়ে গিয়েছে। তখনকার সেই কষ্টটি তোমাদের কাছে বললাম, বুঝতে পারবা, কিন্তু সেই কষ্টটি অনুভব করতে পারবা না। ইলিয়াস কাঞ্চন তার স্বজনকে হারিয়ে যে কষ্টটি তিনি অনুভব করেছিলেন, এটি আমরা বুঝতে পারবো না। তিনি বোঝার কারণে সেই রূপালী পর্দার জগৎ থেকে রাজপথে নেমে এসেছিলেন এবং এই সামাজিক আন্দোলন তৈরি করেছেন। তার মনে অনেক কষ্ট যে 23 বছর পাকিস্তান থেকে বাংলাদেশ পেয়েছি, 32 বছর ধরে আমরা সড়ক দুর্ঘটনা থামাবার জন্য চেষ্টা করছি, আমরা সফল হইনি পুরোপুরি। এটি তার কষ্ট, এটি আমাদেরও কষ্ট। তিনি পুরোপুরি সফল হননি, কিন্তু তিনি যতটা সফল হয়েছেন তিনি হয়তো সেটি বুঝতে পারেন না। আমরা কিছুটা অনুভব করতে পারি যে সড়ক দুর্ঘটনা যে মহামারী আকার ধারণ করেছিল বাংলাদেশে, ওনার আন্দোলনের কারণে উনি অনেক সময় সরকারকে বাধ্য করেছেন অনেক পদক্ষেপ নেওয়ার জন্য। পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সড়ক দুর্ঘটনা কিছুটা কমে এসেছিল এক সময়। ওনার এই পথ ধরে একসময় ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল নিরাপদ সড়ক চায়ের দাবিতে, আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন চলমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আমাদের সব কিছু হৃদয় দিয়ে অনুভব করা উচিত। আমরা শুধু বলার জন্য যদি না বলে, এটাকে যদি বাস্তবে রূপদান করার জন্য বলি, আমরা নিজেরা অনুভব করি এবং নিজেরা চেষ্টা করি এই আন্দোলনকে সফল করবার জন্য। আজকে যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, সড়কের দায়িত্বে যিনি রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 2000 শহীদের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই 32 বছরে আন্দোলন চলছে, 53 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা সড়ক দুর্ঘটনা কেন বন্ধ করতে পারছি না? সড়কের মৃত্যু এখনো কমছে না। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শাহাদাতের রাস্তা সেদিন জুলাই বিপ্লবের পরেই বন্ধ হয়েছে, কিন্তু সড়কের দুর্ঘটনা কেন কমছে না? একটু ভেবে দেখবেন দয়া করে। এই সড়ক দুর্ঘটনা যদি বন্ধ করা না যায়, তাহলে এর দায় আপনাদেরকে নিতে হবে। এর জন্য আমি মনে করি যতটুকু গুরুত্ব দেবার প্রয়োজন আছে, সেই গুরুত্ব যথাযথভাবে দিন। আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।